হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে উপস্থিত হয়েছি আরও একটি অঙ্কের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আজকে আমি মূলত ক্লাস 10-এর কোষে দেখি 12 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা এখনও পর্যন্ত যারা পার্ট 1-এর ভিডিওটা যদি না দেখে থাকো তো অবশ্যই চ্যানেলে গিয়ে পার্ট 1-এর ভিডিওটা দেখে এসে এই ভিডিওটা দেখবে, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে। পার্ট 1-এ গোলক সম্পর্কে কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছি। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো বুঝতে পারবে না। সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে গোলক কী, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কী, গোলকের আয়তন কী, ব্যাসার্ধ, ব্যাস, এই সমগ্র বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অবশ্যই তোমরা পার্ট 1-এর ভিডিওটা দেখে এই পার্ট 2-এর ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তোমরা প্রত্যেককে টেক্সট বইটা হাতে নাও। টেক্সট বইয়ের পেজ নম্বর 183, কোষে দেখি 12 এর এক নম্বর অঙ্কটা আমরা শুরু করছি। চলো 1 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখি। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে দেওয়া হয়েছে কি, গোলকের ব্যাসার্ধ দেওয়া হয়েছে কত, 10.5 সেমি। জানতে চাওয়া হয়েছে কি সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো চলো আমি একটু লিখে নিই। তাহলে মনে করো এটা সেই গোলক যার ব্যাসার্ধ বলা হয়েছে কত, 10.5 সেমি, আর ব্যাসার্ধকে আমরা লিখি 8 দিয়ে। তাহলে গোলকের ব্যাসার্ধ দেওয়া হয়েছে কত না, 10.5 সেমি। জানতে চেয়েছে কি তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে অতএব গোলকের সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। 4πr²। আর ক্ষেত্রফলকে আমরা কি বলে থাকি, বর্গ। তাহলে এখানে লিখবো আমরা বর্গ সেমি। তো চলো এটা আমরা মানটা বসিয়ে দিই। 4 ইন্টু পায়ের মান আমরা জানি 22/7, আর মানে ব্যাসার্ধ এই যে দেওয়া আছে 10.5 তার স্কোয়ার। তাহলে আমরা একটু ভেঙে নিই, 22/7। আচ্ছা এটার মানে কি, এটা দুটো বোঝাচ্ছে। তাহলে আমরা একটা এই দুটো এইভাবে গুণাকারে লিখে দিতে পারি। চলো দশমিক যদি আমরা উঠিয়ে দিই, তাহলে দশমিক উঠানোর জন্য 10, আর এই দশমিক ওঠার জন্য নিচে 10। চলো একটু কাটাকাটি করি। 7 × 7, 7 দিয়ে 105কে ভাগ করো তো, 7 15 105, 7 15। তাহলে আমরা কাটাকাটি করে নিচ্ছি। 7 × 7, 7 15 105। আরও দেখি 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 5 3 5 15। আর দেখো 2 1 2, 2 দুগুণে 4। আরও কাটছি 2 1 2, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটো, 5 21, 5 1 5, 5 5 21 105। তাহলে কি পড়ে রইল, নিচে কিছু নেই, উপরে পড়ে আছে 22, 3 আর 21, 3 21 63, 63কে 22 দিয়ে গুণ করে নিচ্ছি আমরা, 63কে 22 দিয়ে গুণ। তাহলে আমরা 63কে 22 দিয়ে গুণ করে দেখলাম 1386, 1386 কি বর্গ সেমি। তাহলে আমাদের জানতে চেয়েছিল গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা 1386 বর্গ সেমি। চলো নেক্সট কয়টাতে কি বলা হয়েছে, 2 নম্বরেরটাতে যাই আমরা। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। চলো তাহলে 2 নম্বরটা আমরা শুরু করি। চলো 2 নম্বরটা শুরু করি। এই
তাহলে এখানে একটা চামড়ার বলের কথা বলা হয়েছে। আচ্ছা, মনে করো এটি হচ্ছে একটি চামড়ার বল। জানতে চাওয়া হয়েছে কি? আচ্ছা, দেওয়া আছে বলটি তৈরি করতে প্রতি বর্গ সেমি বলটি তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে মোট এত টাকা খরচ হয়েছে। তাহলে মোট এত টাকা খরচ হয়েছে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? প্রতি বর্গ সেমি তার মানে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা এখান থেকে বার করে নিতে পারি। কিভাবে? এখান থেকে আমরা লিখতে পারি যে 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। 1 বর্গ সেমিতে খরচ থেকে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করে নিচ্ছি। তাহলে প্রতি বর্গ কিমি মানে কি? 1 বর্গ সেমি। প্রতি বর্গ সেমিতে খরচ হয়েছে 17.5 টাকা। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। তাহলে 1 টাকা খরচ হয় 1/17.50 এত বর্গ সেমিতে। আর মোট খরচা হয়েছিল কত? মোট খরচ হয়েছিল 431.20। তাহলে এত টাকা খরচ করে কত বর্গ সেমি হয়েছে দেখি? তাহলে 431.20 এত টাকা খরচ হয় কত বর্গ সেমিতে দেখি? তাহলে এটা উপরে যাচ্ছে 431.20 আর নিচের 17.50 এত বর্গ সেমি। তার মানে বলটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি এটা আমরা কাটাকাটি করে নিতে পারি। এ দশমিক দুটোর পরে এ দশমিক দুটোর পরে উঠে যাচ্ছে। আচ্ছা, এর একটা শূন্য কেটে যাচ্ছে। তাহলে পরে রইল কি? 43/12/175। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি 431.20 টাকা খরচ করে কত বর্গ সেমি চামড়া তৈরি করা হয়েছে? না, 4312/175। তাহলে এত চামড়া লেগেছে। তাহলে আমরা বলতে পারি এতটুকু চামড়া লেগেছে, তার মানে কি? এটাই হচ্ছে কি সেই বলটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এতটা চামড়া লেগেছে মানে একটা, মনে করো এটা একটি বল, এই বলটি তৈরি করতে এই এতটা চামড়া লেগেছে। এই এতটা চামড়া মানে কি? এই চামড়ার পরিমাণটা কত? এটা, যেটাকে আমরা বলে থাকি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা এই খরচ থেকে বলটাতে কত চামড়া লেগেছে? মোট এত চামড়া লেগেছে। আর এত চামড়া লেগেছে মানে আমরা বলতে পারি বলটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেমি। আচ্ছা, জানতে চেয়েছে কি বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? আমরা ধরে নিচ্ছি, ধরি বলটির ব্যাসার্ধ আর সেমি। ধরে নিচ্ছি বলটির ব্যাসার্ধ কত? 8 সেমি। অতএব তাহলে বলটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। তাহলে আমরা এত বর্গ সেমি শর্তানুসারে আমরা পেয়ে গেছি বলটি মানে এখানে গোলক। তাহলে বলটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। আর এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাই বলে দিয়েছে 4312/175। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি এইটা সমান এইটা। আমি আরও একবার বলে দিচ্ছি,
পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², আর এই মানটাই বলা হয়েছে 4312/175। তাহলে শর্তানুসারে এই দুইটাই তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তার মানে বলতে পারি এইটা সমান এটা। তাহলে চলো আমরা লিখি 4πr² সমান হচ্ছে 4312/175। চলো এখানে মানটা বসিয়ে দিই আমরা, বা 4 ইন্টু পায়ের মান আমরা জানি 22/7, আর এর মান তো জানি না, r² থাকছে এদিকে সেম 4312/175। চলো এটা আমরা করে নিই। তাহলে বা r² মানটা বের করে নাও, এদিকে 4312 যেমনটা ছিল ঠিক তেমনটা রেখে দিচ্ছি। আচ্ছা, 4 নিচে যাবে, গুণের জিনিস নিচে যাচ্ছে, আর নিচে নিচে বোঝাতে গিয়ে আমি ওপরে একটা ব্যবহার করেছি, আর ভগ্নাংশ ওইদিকে যাওয়া মানে কি উল্টে যাওয়া। তাহলে 7/22। চলো আমরা এটা কাটাকাটি করে নিই। তাহলে কাটাকাটিটা আমরা একটু করে নিচ্ছি। 11 দুগুণে 22, 11 দিয়ে কাটছি, 11 দুগুণে 22, 11 দিয়ে এটাকে ভাগ করো 392। আবার দেখো 2 1 2, 2 দিয়ে এটাকে ভাগ করো 196, এটা কাটছি 7 1 7, 7 দিয়ে এটাকে ভাগ করো, এটা 25 হবে, 25। তাহলে কি পড়ে রইল, তাহলে এখানে আমরা কি বলতে পারি, বা r² সমান আমরা পাচ্ছি ওপরে 196 আর নিচে থাকছে তোমার 4 25 100। তাহলে বা আর এর মান যদি আমরা বের করি, আমরা স্কোয়ার তুলে জানি রুট, তাহলে আমরা জানি 196 বর্গমূল হচ্ছে 14, আর 100 বর্গমূল হচ্ছে 10, 10 10 100। ব্যাস, তাহলে আর এর মান পেয়ে গেছি। আর মানে কি ব্যাসার্ধ, কিন্তু জানতে চেয়েছিল কি, জানতে চাওয়া হয়েছিল বলটির ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে আমরা জানি ব্যাসার্ধ 14/10, আর ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস, অতএব বলটির ব্যাস কত না, ব্যাসার্ধকে ডবল করে দেবো আমরা, 14/10 এটা হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে কী হয় ব্যাস হয়। তাহলে ব্যাসার্ধ এইটা, আর জানতে চেয়েছে ব্যাস, তাহলে ব্যাসার্ধের ডবল করার জন্য এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 2 1 2, 5 2 10, তাহলে পড়ে থাকছে 14/5, 14/5। এটাকে যদি আমরা ভাগ করে দিই, 14কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, 14কে 5 দিয়ে ভাগ করলে হবে 5 2 10, 4 দশমিক দিয়ে 0, 5 8 40। তাহলে 14কে 5 দিয়ে ভাগ করলে আসবে 2.8। তাহলে এটাই জানতে চেয়েছিল। তাহলে ব্যাসার্ধ যদি বলতো তাহলে এটা উত্তর লিখে দিতাম আমরা 14/10, কিন্তু জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে বলটির ব্যাস কত। তাহলে ব্যাস মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাই এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে কাটাকাটি করছি 2 1 2, 5 2 10, 5 ভাগ করছে 14কে, তাহলে হবে 2.8, অর্থাৎ বলটির ব্যাস হয়ে যাবে 2.8 সেমি। চলো পরেরটাতে যাওয়া যাক। নেক্সট 3 নম্বরটাতে কি বলা হয়েছে, স্কুলে শটপট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। আচ্ছা, কত ঘন সেমি লোহা আছে এটার মানে বোঝায় বলটির আয়তন কত। তাহলে এখানে আয়তন বার করলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে। চলো কী দেওয়া হয়েছে, বলটির ব্যাস বলা হয়েছে। 3 নম্বরটা বলটির ব্যাস, বলটির ব্যাস কত, বলটির ব্যাস বলে দিয়েছে 7 সেমি, বলটির ব্যাস 7 সেমি। তাহলে হতে বলটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ মানে আমরা জানি ব্যাসের অর্ধেক, তাহলে অর্ধেক করার জন্য 2 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে গেল কি, ব্যাস ছিল 7 সেমি, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 7-এর অর্ধেক মানে 7/2 এত সেমি।
জানতে চেয়েছে বলটিতে কত ঘন সেমি লোহা রয়েছে। আচ্ছা, কত ঘন সেমি লোহা রয়েছে মানে তার আয়তনকে বোঝাচ্ছে। অতএব বলটির আয়তন বা এটাকে আমরা ঘনফলও বলতে পারি। তাহলে এখানে বলটি মানে গোলক, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম পার্ট 1 ভিডিওতে। বলটির আয়তনের ফর্মুলা হচ্ছে, অর্থাৎ গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। ফর্মুলাটা হচ্ছে 4/3 পাই আর কিউব। আর আয়তনকে সবসময় আমরা কি বলি? ঘন। ঘন কি? সেমি। এই যে মানটা বসিয়ে দাও। 4/3 পায়ের মান 22/7। আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এখানে 7/2, 7/2 এর কিউব, এত ঘন সেমি। তাহলে 4/3 22/7। এর আগে বলেছি আমরা 7/2 গুলো কটা বোঝাচ্ছে? 3টে, গুণের আকারে। তাহলে 1টা, 2টো, 3টে। চলো কাটাকাটি করে নিচ্ছি আমরা। এই 7 কেটে যাচ্ছে, 2 1 2, 2 2 4, আবার 2 1 2, 2 2 কেটে যাচ্ছে। আচ্ছা, আর 2 1 2, 11 2 22। তাহলে কি পড়ে রয়েছে? উপরে থাকছে তোমার 7 7 49, 7 7 49, 49 গণিত 11। তাহলে 7 7 49, 49কে 11 দিয়ে গুণ করলে হচ্ছে 539। আর নিচে কত রয়েছে? নিচে শুধুমাত্র 3 রয়েছে। তাহলে 539কে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি আমরা এখানে। 3 1 3, 2, 3 নামিয়ে দাও, 3 7 21, 2 9 নামিয়ে দাও। আচ্ছা, 3 8 24, 3 9 27, পূর্ণ করে দাও। তাহলে 179 পূর্ণ 2/3, এত ঘন সেমি। তাহলে জানতে চেয়েছিল বলটিতে কত ঘন সেমি লোহা রয়েছে। উত্তর হচ্ছে এটা, বলটিতে 179 পূর্ণ 2/3 এত ঘন সেমি লোহা রয়েছে। চলো পরেরটাতে চলে যাও। 4 নম্বরটা দেখি বলা হয়েছে। আচ্ছা, 4 দেখি। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তার মানে কি বলা হয়েছে? 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলককে জলের মধ্যে যদি আমরা ডুবিয়ে দিই, তাহলে কতটা জল অপসারিত করবে এটা জানতে চেয়েছে। তো চলো 4টা কি দেওয়া রয়েছে? বলটির ব্যাস, বলটির ব্যাস, বলটির ব্যাস কত দেওয়া হয়েছে? 28 সেমি, 28 সেমি। তাহলে অতএব আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। অতএব বলটির ব্যাসার্ধ, তাহলে 28/2, অর্ধেক করার জন্য 2 দিয়ে ভাগ। তার মানে 28কে 2 দিয়ে ভাগ করলে 14 হবে, 14 2 28। তুমি একটা জিনিস মনে মনে লক্ষ্য করো, তুমি মাথার মধ্যে একটা জিনিসকে এটা চিন্তা ভাবনা করো তো, যে হাফ বালতি জল আছে তোমার হাতে। সেই হাফ বালতি জলের মধ্যে তুমি যদি একটা লোহার গোল বলটাকে সেই বালতির মধ্যে ডুবিয়ে দাও, তাহলে কতটা জলটা উপরে উঠবে? তোমরা বুঝতে পারছো, বলটার আয়তন যতটুকু ঠিক ততটুকু পরিমাণ জলকে উঠিয়ে দেবে, অর্থাৎ জলকে অপসারণ ঘটাবে। তাহলে এটা জানতে চেয়েছে ওই 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট ওই গোলকটাকে যদি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় সম্পূর্ণভাবে, তাহলে কতটা জল অপসারিত করবে। তো আমরা এখান থেকে বুঝতে পারছি বলটির আয়তন যতটুকু ততটুকু পরিমাণ জলটাকে কি করবে? সে উপরের দিকে উঠাবে, অর্থাৎ অপসারিত করবে। তার মানে এখানে আয়তনটা বার করলেই উত্তর হয়ে যাবে। তাহলে এখানে বলটির আয়তন যতটুকু ঠিক ততটুকু পরিমাণ জলকে অপসারিত করবে। তাহলে আমরা এখানে আয়তন বার করে নিচ্ছি। অতএব গোলকটির আয়তন, গোলকটির আয়তন
বা ঘনফল বলতে পারি আমরা। আচ্ছা, গোলকের আয়তনের ফর্মুলা কি? আমরা ইতিপূর্বে বলেছি 4/3 পাই আর কিউ, এত ঘন সেমি। আয়তন সবসময় ঘন আর ক্ষেত্রফল বর্গ। চলো মানটা পুট করে দিই। পায়ের মান 22/7, আর এর মান, আর মানে ব্যাসার্ধ 14, 14 গুলো 3টে হবে, এই যে। তাহলে কাটারি করে নিচ্ছি একটু, 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে আর কাটাকাটি হচ্ছে না, আমরা গুণ করে দিব। আচ্ছা, ওপরে 14কে 14 দিয়ে গুণ, যত আসবে তার সঙ্গে 2-এর গুণ, তার সঙ্গে আবার 22-এর গুণ, তার সঙ্গে আবার 4-এর গুণ। তোমরা গুণটা করে নেবে। গুণটা করলে আসবে 34,496, আর নিচে ছিল তোমার কত? 3। তার মানে 3 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করে পূর্ণ করে দিই, তাহলে ভাগ করলে হবে 11,498 পূর্ণ 2/3। ঠিক আগেরটার মতন যেভাবে আমরা ভাগ করেছিলাম এভাবে তোমরা ভাগ করে দিবে, দেখবে 3 দিয়ে এটাকে ভাগ করলে এই মানটা আসবে, অর্থাৎ এত ঘন সেমি। তাহলে জলের মধ্যে ওই গোলকটাকে যদি আমরা সম্পূর্ণভাবে নিমজ্জিত করে দিই, তাহলে কতটা পরিমাণ জলকে অপসারিত করবে? এত ঘন সেমি জলকে অপসারিত করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন আরও ভিডিও পাওয়ার জন্য।